পলাইয়ে গেলে গিয়ে আর কিছু জানি না, কোনো কথা হয় নাই। 11টার দিক দিয়ে কথা কইছি, ওই কোন নামিস নে, কোন যাস নে, কইছে ঠিক আছে আমি নামবো না। তারপরও বাবাই চলে গেলে ফোন পাইয়া। আমি জানি না বাবা, আমিও কইতে পারিস, আমার কলজেটা ভাঙিয়ে যায়। ওই পোলাই আমার দেখছে বেশি সবসময়, হয়তো বাইরে টাকা পয়সা দিছে, পরিচালনা করছে ও, ডাক্তার কবিরে সবকিছু দিয়েছে ও। আমার মেবি 10:30 11টা বাজছে। আমি এখন যাই, তুমি দেখো ঢাকার ভিতরে সবাই ঢুইকা পড়ছে, তুমি কি আমার সারা জীবন ধরে রাখতে পারবা? আজ হোক কাল হোক আমার তো চলে যাইতেই হবে। তখন আমি ওখান থেকে উঠাই সে আর আমি দাঁড়াই বলছি যে এখন আমার চলে যাওয়ার সময় নাই। আমার মেয়ে বাবা বললে কাকে ডাক দিবে? এটা যখন বলছে তখন আমি ওই জায়গায় যেয়ে বসছি, ওই জায়গায় বসে সে আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে কি যে আমি যদি চলে যাই তুমি এই জায়গায় আর থাকবা না, তুমি গ্রামের বাড়ি যেয়ে থাকবা, আমার মেয়ের আর দাদা দাদি আছে নানা নানি মানুষ করে দেবে। আমি বলছি সবই হবে তোমার, আমার মেয়ে যে বাবা বলে যে ডাক দিয়ে ডাকে সারা দেবে কে? এর ভিতরে ওখান থেকে দৌড়ে এসে এভাবে বসা, এভাবে কোলের ভিতরে ঢুকছে, ঢুকে দাঁড়াইয়ে বলতেছে কি মা তোর লেগে আমি বের হই না। যখন গেছে গাড়ি ভেঙে গাড়ি যা চায় তাই গাড়ি এলাকা 42,000, আমি তাই সই তুমি নিয়ে হো। আমার আর সকাল সকাল পৌঁছে গেছে গ্রামের বাড়িতে। পৌঁছে যাবে একটু লোক তো নাই, দেখছে সবাই আফসোস করে যে কেমনি হইল ওইবার পরে আর কি করবো বাবা। তার গোসল টোসল রেডি হয়ে গেছে, বাস বুঝতে পারছেন, এই দাফন হয়ে গেছে। মাস থেকে যে প্রত্যেকটা আন্দোলনে যোগদান ছিল। দেন আমি তখন বরিশালে ছিলাম। বরিশালে আমার তখন অনার্স ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ চলে। আমি শুধু এই প্রত্যেকটা আন্দোলনে যোগদান হয় দেখে আমি ফর্ম ফিল আপ না করে আমি চলে আসছি আমার বাসায়, যাতে আমি বাসায় থাকলে সে আন্দোলনে যাবে না। প্রতিনিয়ত সে প্রত্যেকটা আন্দোলনে আমারে বইলা গেছে যে সে আপনার অফিসে যাচ্ছে, সে অফিসে না যেয়ে সে আন্দোলনে ছিল। যখন সে বাসায় আসতো তখন আমি ফোন চেক করলে বা মানুষের ফেসবুক আইডিতে ঢুকলে তখন দেখতে পারতাম যে সে আন্দোলনে ছিল। 4 আগস্ট যেটা, সেদিনকে তার অনেক ধুমা খাইছে। মিরপুরে যখন আন্দোলন চলতেছে তখন সেই জায়গায় সে ছিল। তারপর যখন রাবার বুলেটগুলো ছুটতেছিল তখন সে দৌড়ে তার রাজনৈতিক এক ভাই, বড় ভাই, তার বাসায় গেছে। এমন কোনো বাজার নাই যে সে আমার ওদিনকে করে দিয়ে যায়নি। আমার মাথার তেল হইতে গনে, হলুদ, মরিচ, লবণ, মাছ, তারপর আপনার 1 বস্তা চাল, এই ঘরে গোসল করাইছে, ওরে নিয়ে কাপড় ধুইছে, বইসে না এই জায়গায় ঘুম পড়াইছে। আমি না রাগ করছি যে সামনের রুমে তুমি কেন ঘুম পড়াইছো, ভিতরের রুমে ঘুম পড়াইতা। ওদিনকে না বাইরে বেরোনোর জন্য অস্থির হয়ে গেছিল। আপনার বাজার করে আসছে, তারপরে গেঞ্জি খুলছে, আবার গেঞ্জি পরতে নিছে। তারপরে যে আপনার যখন 1টা বাজছে তখন আমার খাওয়া দাওয়া শেষ। তারপর আমার কয় কি যে আমি যদি আর না আসি তাহলে তুমি মেরে নিয়ে এই জায়গাটা ভাড়া দিয়ে তুমি গ্রামের বাড়ি যেয়ে থাকবা। যখন অফিস থেকে না একটা লোকে ফোন দিছে, বলছে কি যে আপনি কি আজ অফিসে আসবেন না?
বললো কি যে এদিকে গাড়ি ঘোড়া চলে না, মানে আমারই চোখ দিয়ে ইশারা দিয়ে বলতেছে যে এদিকে গাড়ি ঘোড়া চলে না, আমি কিভাবে যাব, আজকে আপনারা করেন। সে আবার বললো কি 2টা বাজে ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে সেনাবাহিনী। এই একদম পাগল হয়ে গেছে, কখন বাইরে বের হবে। বলতেছি কি আমি যাই, এতগুলো তখন 37 জন মারা গেছে, যাওয়ার পর কি আমার গায়ে রক্ত থাকতে আমি আর ঘরে বসে থাকতে পারবো না। সেটা বলার পরে আবার আমি বলে আচ্ছা তো সবাই তো যাইতাছে তাহলে যাক। 4টা বাজে আমি একদম, যখন আমি ছাদ থেকে নিচে দোতলায় আসছি তখন তাই আমার মেজো ভাসুরের কাছে আমার বাবা ফোন দিছে যে এরকম ও গুলি খেয়েছে। তাকে আবার বলছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভাইয়া ছিল, সে বলছে ওর বাবা নাকি পয়রা পকেট থেকে ফোন বের করছে, সে ওই ফোনটা পয়রা রয়েছে, গুলি চলতেছে, সে আর যাইতে পারে নাই। তখন যখন মাটিতে হেইলা পড়ছে পুলিশ সরছে তখন সে গেছে, যাইয়া যে আপনার আমার বাবার ফোন নাম্বারটা ডায়ালে ছিল, আমার বাবাকে ফোন দিয়ে বলছে। যখন হসপিটালে থুইয়া গেছে তারা, তখন ওই ফোনটা তার কাছেই রেখে গেছে, নার্সরা তার ফোন নাম্বারটা নিছে, ফোনটা নিয়ে তারপরে ফোন দিছে, আমারই ফোন দিছে যে আপনার হাজব্যান্ড পায়ে গুলি খেয়েছে, আপনি জলদি একটু হসপিটালে চলে আসেন। আদৌ পায়ে গুলি খায়নি, সে তারে মাজা ছিলই না, সিনার এই জায়গা থেকে ঢুকছে, এই জায়গা থেকে বের হয়েছে। ঠিক 4:30টার সময় আমরা একটু এই স্বামী স্ত্রী দিয়ে খবর লইয়ে লই যে কীভাবে আসে না আসে না গেছে গা পার্টিতে। এর মধ্যে টেলিফোন আইছে, রাসেলের গায়ে গুলি লাগছে। এখন আমরা তো হিন্দা যাইতে পারি না, ওই 2 পোলারে জানাইলাম যে তোমরা কেন বসে রয়েছো, রাসেলের গায়ে গুলি লাগছে। হেরা গেছে, আমার আরও ভাই বেড়াদার আছে, হ্যাঁ পোলারা গেছে, এই আর কি করব। এখন ভিতরে নিয়েছে, মানে ট্রিটমেন্টের জন্য কোনো কাম হয় না, ঢুকতেই পারে না। যাই হোক, এই যতটুকু যে কয় মিনিট বাইসা ছিল এর মধ্যে বউ ঢুকছে, ওই বউর কাছেও কইছে আর কি। আবার টেলিফোনের উপরে টেলিফোন, কিরে কী অবস্থা, কয় রাসেল শেষ হয়ে গেছে, দুনিয়ার থেকে গেছে গা। 2টার সময় এবার শুনছি আমার খালাতো ভাই আছে, ও দোকানে বইয়ে ওই ডিম পরোটা খায়, পরে হাতছে ওই 1 কামড় নাকি বলে খাইছে, খাইয়ে ও বসাইতে চাইছে, ও বসে নাই, ও তাড়াহুড়ো করে চলে গেছে। ওদিকে আবার ওই ফোন করে হ্যার লগের লোকেরা, বন্ধু বান্ধব ফোন করছে, এই ফোন পাইয়েই তো চলে গেছে। আমরা জানি না যে ও গেছে কিনা, আমাকে আর বউ জানাই নেই যে ও গেছে কিনা। তারপর শুনি কি যে এটিএমের ওই বেআই মোবাইল করছে, কাল আমি রাসেলের নাম্বার মোবাইল করছি, আর লগের একটা পোলায় বলছে যে এই রাসেলের গায়ে গুলি লেগছে, যদি কেউ কাছাকাছি থাকে হ্যারে জলদি করে পাঠাই দেন। এই তো হে মোবাইল করিয়া, হে আমার মেজো ছেলের দ্বারা মোবাইল করিয়া বলছে। তারপর চাচা আছে হিমায়তপুর, হ্যার কাছে বলছে এই হেরা গেছে, যাইয়ে দেখে যে এ নামে ভর্তি করছে, এবার ডাক্তার পালাই গেছে, ডাক্তার নাই, যারা আছে হ্যাঁ বলে পাও দরাদরি করছে একটু চিকিৎসার জন্য, হ্যাঁ হ্যাঁ করে নেই। এতটা পরিমাণ ভয়ানক ছিল। আমি যখন যাইতেছিলাম তখন আমার সামনে 2টা গুলি পড়ছে, ও মনে হয়, আমার মনে হয় ওই জায়গায় শেষ, ওর মাথার এই জায়গাতে পড়ে ও এই জায়গা থেকে বের হয়ে গেছে, তাহলে ওটাও মনে হয় না আমার আর বাঁচছে। পর আমি হসপিটালে গেছি, আমার যাওয়ার পরে মানে ওই তারা কোনো ট্রিটমেন্টই করতেছে না, ব্লাড পড়তেছে। তারপরে যে আপনার ভিতরে ঢুকাইছি, তখন আমার এই বাচ্চাটা নিয়েই আমি গেছি, আমার কেউ ছিল না এই জায়গায়। তারপর আমার মেজো ভাসুরে পড়ে গেছে। তারপর ওই যে ঢুকানোর পরে না আমি বলতেছি যে তোমার কি অনেক কষ্ট হয়, তখন ওই এতটা শক্ত ছিল যে বলে কি না আমার কষ্ট হইতেছে না। তারপরে আমার মেয়ে আমার কুলে, এখন মেয়েরে কি করলো, আরে শরীর পোষাইয়ে দিয়েছে, এরকম ধৈর্য পোষাইয়ে দিয়ে এরপর আমার হাতটা ধরছে, ধৈর্য বলতেছি কি তুমি আমার পার তলে বালিশ দাও। এখন আমি তার পার তলে বালিশ দিচ্ছি, এই পার তলেও বালিশ দাও, বালিশ দিচ্ছি। তারপরে কি করলো, ওই আমার হাতটা ধরেই, তারপরে যে আপনার
যখন অন্যদিকে খুনি এদিকে ফিরছে তখন আমারও বলতেছে কি যে আমার হাত ধরে ওই শক্ত অনুভব নিতেছে, এমনভাবে হাতটা আমার সাইপা ধরছে, ধরে আমার দিকে ফিরছে, বলে কি আমার মাজাটা না শেষ। এর ভিতরে ও ওর বাবারে বাবা বইলে ডাক দিছে, পরে হাঁস দিছে, সে তখন হাঁস দিছে, হাঁস দিয়ে ও যাই অক্সিজেনটা সরাইয়া লাইছে। সিস্টার বললো কি যে সরাক, সমস্যা নেই, এর ভিতরে নিঃশ্বাস বাইরে গেছে। নিঃশ্বাস বাইরে যাওয়ার পরে এখন মানে ওই যে আমার দিকে তাকাই আছে, মানে এভাবে আমার দিকে তাকাইই ছিল, যে কিছু বলবে সেটা আমি বুঝতে পারতাছি। তখন আর তারপরে বললো কি যে তুমি আমার আইসিইউতে নিয়ে যাও জলদি। তখন যে আমি অনেক ডাক্তারের পা ধরছি, যে নার্সের পা ধরছি যে আপনারা আমার একটু সহযোগিতা করেন। সে তার নিজের মুখ থেকে বলতেছে যে আমি আইসিইউতে যাব। এভাবে বলছি যে আমার মেয়েটার মুখের দিকে তাকে অন্তত একটু তার ট্রিটমেন্টটা করেন। তারা কি করলো, ওই যে একটা স্যালাইন লাগাই দিছে, আর কিছুই করে নেই। আমি গেছি, আমার বলে ঔষধ আনেন, ঔষধ আনেন, আপনি ভর্তি করেন। আমি বলছি আগে আপনি ট্রিটমেন্ট দেন, আমি তো আসি এই জায়গায়, তা আপনার কি একার রোগী? তার যখন আমি পার উপরে পড়ছি, সে আমার এভাবে ঠেলা মেরে ফালাই দিয়ে বললো কি আপনার কি একার রোগী, আপনি এমন করেন কেন? বলছি কি আপনি আমার বাচ্চাটার মুখের দিকে একটু তাকান। তারপরে যে তারা আসে না, তারপরে আমার মেজো ভাসুরে গেছে, সে আর আমি তাই না মানে এসে নিয়েছি। আইসো যখন আপনার ওই ভিতরে লিফটের ভিতরে ঢুকেছি, বের করছি না, তখন না কি করলো, ওই আমার হাত ছাইরা অন্যদিকে উফ করে ফিরছে না, তখন হাতের ক্যানোলাটা বের হয়ে গেছে। যখন আইসিইউতে ঢুকেছি তখন বলছে যে আর, কিছুক্ষণ পরে বলছে যে আর নাই। তারপর তো এই গাড়ি পায় না, আন্দোলনে গাড়ি পায় না, এ জায়গায় ও জায়গায় কত জায়গায় ফোন করছে, গাড়ি পায় না। তারপর আমার দেওরের ছেলে মোহাম্মদপুর হাসপাতালে চাকরি করে, ও আন দিয়ে সংগ্রহ করে গাড়ি দিয়েছে, সেই গাড়ি আনিয়া এর পর নিয়ে আসছে বরিশাল নিয়ে আসছে। এই পশ্চিম কন্যাও আনছে, আনিয়া এই 10-20 মিনিট রাখছে, যার দেহার হে দেখছে, তারপর গ্রামের বাড়ি লিয়ে গেছে, ওই জায়গায় নিয়ে দাফন করছে। বলার আছে এখন সরকার, আমার তো ছেলে মারা গেছে, এখন হারা আমাকে একটা ব্যবস্থা করে দেবে, নাইলে আমরা কীভাবে চলবো, কীভাবে কী করবো, আমাকে একটা সহযোগিতা করবে। হে আমরা চাই যে মেয়েটার একটু লেখাই পড়াই মানুষ করিয়া হারা একটা ভালো ইতে নিয়ে দেবে। আমার হাজবেন্ড আজ মারা গেছে, আজকে 11 মাস চলতেছে, তার একটু বিচার পর্যন্ত কিছু হয় না। তার উল্টো আমরা আরো ভয়ে ভিত্তিতে আছি, আমরা ভয়ে আছি। যারা মামলা খুন করছে তারা ঠিকই ওপেনলি চলতেছে, তারা দেশে চলতেছে, আর আমরা বলতে গেলে একটা ভিতরে আছি, বন্দিখানার ভিতরে আসছি। বাইরে বেরোইতে গেলে ভয় লাগে। কেন আনতে পারে না? আমার বাচ্চা যদি বড় হয়ে বলতেই না পারে যে আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে, তার বিচার আমার বাবা পাইছে। আমি যেটা পরিস্থিতি দেখতেছি তো নামই থাকবে না। সরকার তো সেটা কিছুই করতেছে না যে এদের নাম থাকবে। এদের বাচ্চারা বড় হইলে বলতে পারবে গর্ব কইরা যে দেশের জন্য আমার বাবা শহীদ হয়েছে বা দেশ শান্তি হয়েছে। শান্তি তো দেখি না কোথাও, আরো অস্থিরতা সমস্যায় ভুগতে আছি আমরা সবাই। আগে আমাদের এই বিচারটা করতে হবে।